আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন রওনা দিলাম হলো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বড় ভাইয়া মারা গিয়েছে। আগামী একটু জোরে চালাচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ রাস্তা অনেক ফাঁকা তো সেই জন্য। যাই হোক, আমার বড় ভাই গেছে রবিবারে, মারা গেছে। তো তাকে মাটি দেওয়া শেষ করে আমি গতকাল বুধবারে আসছি ঢাকায়। এখন আবার যাচ্ছি বাড়িতে। আম্মা অনেক কান্নাকাটি করতেছে। তো আজকে এমন একটা দিন, আজকে আবার নাকি কি বলে, ব্যাগের চেন লাগাইনি। জানি না ব্যাগ থেকে কিছু পড়ছে কিনা। এই যে তাড়াহুড়ো করি আমি, ব্যাগের চেন লাগাই এখন আবার যাওয়া শুরু করলাম। তো যাই হোক, লুকিং গ্লাসে দেখি যে আমার ব্যাগের হ্যান্ড গ্লাস বের হয়ে আছে। ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধ করে তারপর আর কি শুরু করলাম আবার যাত্রা। ঢাকা থেকে বের হয়েছি, মনে করছি যে ঢাকা থেকে বের হইতে অনেক সময় লাগবে, তবে যাওয়ার পথটা, যাওয়ার রাস্তাটা খুবই ফ্রি আছে। সামনে কত দামি দামি বাইক, আর আমি, যাই হোক আমারটাও কম দামি না, যাই হোক আর না হোক, রাস্তাটা হালকা কুয়াশা, মোটামুটি ভালোই কুয়াশা রাস্তায়, তারপরে এর ভিতরে চালানো লাগতেছে। এখন আমার বাইকের স্পিড আছে 83 থেকে 84 85 এর ভিতরে। আমি কখনোই 80-র উপরে চালাই না, কারণ আমি কয়েকবার মামলা খাইছি। তো তো আপনাদের রাস্তার ভিডিওটাও দেখাচ্ছি, রাস্তার বর্তমান রাস্তার যে অবস্থা দেখেন, কীভাবে মানুষ আমার চেয়ে জোরে করতেছে। আমি 83-তে চালাচ্ছি, তারপরও আমার পাশ দিয়ে যে বাইকগুলো যাচ্ছে তারা আমার চেয়ে কত গতিতে গেলে আমাকে পার হয়ে চলে যায়। আমার বাইকের গতি এখন 86, ঠিক আছে? তো দেখতে থাকেন। মনটা, মানে মনের ভিতরে অনেকটা কষ্ট লাগতেছে। বড় ভাইয়া মারা গেছে আমার, মানে এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি, একটা ভিতরে খুবই কষ্ট লাগার মুহূর্ত। আর অনেকদিন ধরে ভিডিও দেই না। প্রচুর ঠান্ডা রাস্তা, এই যে গাড়িতে বাতাস লাগতেছে, প্রচুর ঠান্ডা বাতাস লাগতেছে। তার কারণ হলো যে কুয়াশা যখন থাকে তখন একটু ঠান্ডা কম লাগে, বাট যখন কুয়াশা কেটে যায় তখন বাতাসটা চিকুন হয়ে শরীরে লাগে, ঠিক আছে? যাই হোক, তারপরে বাড়ি যাচ্ছি। শুক্রবারে আবার, মানে আগামীকাল শুক্রবার আমার ভাইয়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদের আয়োজন করা হয়েছে, এই জন্য বাড়িতে যাচ্ছে আবার অফিসে। দেখি ভিডিও কোয়ালিটি কেমন হয়। রাস্তার চারপাশটা খুব সুন্দর, রাস্তার চারপাশ না, রাস্তার দুই সাইডটা অনেক সুন্দর, মাঝখান দিয়ে ফুল আছে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন, হয়তো দেখতেছেন যে আমি একটু ওভার স্পিডে চালাচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে যারা ঢাকা আসতেছে তাদের গুলিস্তান পার হওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে।
এত পরিমাণ জ্যাম রাস্তায়, জ্যাম এত পরিমাণ, হাত পা জ্যাকেট গায়ে দিয়েছি, শীতের সোয়েটার গায়ে দিয়েছি দুইটা, প্যান্ট দুইটা পরছি, তারপরেও পা ঠান্ডা হয়ে যাচ্ছে। বুঝলেন যে এত পরিমাণ ঠান্ডা। হেলমেটের ভিতরে আবার একটা টুপিও মাথায় দিছি। শ্রীনগর আর মাত্র 6 কিলোমিটার আছে। আর আমার গন্তব্যস্থান হলো ভাঙা পার হয়ে যেয়ে জানি না ভিডিও কেমন হচ্ছে, তারপরে একবারে রেকর্ডিং হওয়ার পরে যে আমি এখন আমি হলো পদ্মা সেতু পর্যন্ত ভিডিও করব, ঠিক আছে। ওরে বাবা, 90-এর উপরে আছে আমার স্পিড। আমি এত গতি কখনোই চালাই না। আর মোবাইল দিয়ে তো ভিডিও করা খুবই মানে শিখি শিখি ভাব হচ্ছে, তারপরেও কেন জানি ঠান্ডা ভিতরে ঢুকে যাচ্ছে, আমি বুঝলাম না। দেখি হেডফোন দিয়ে কিরকম হচ্ছে। সব গাড়িগুলো আমার চেয়ে অনেক 100-র উপরে স্পিড দিয়ে চালায়, যতই বলে যে হাই স্পিড হাই স্পিড, এত হাই স্পিড, এত কেউ কি আর মানে? যেমন আমিও মানতেছি না, আমি কোথা চলে গেছি। এই হাই স্পিডের জন্য আমি গাড়ি যখন প্রথম কিনছি, প্রথম কিনে বাড়িতে যাওয়ার সময় আমি মামলা খাইছি 2500 টাকা। এই তারপর থেকে অলরেডি আমার গাড়ির জন্য মামলা, 3টে মামলা হয়ে গেছে। একটা খাইছি প্রথমে ওভার স্পিডের জন্য মামলা একটা দিছে, আর একটা হলো আমি ক্যান্টনমেন্টে যখন গেছি তখন ভুল রাস্তায় যাওয়ার কারণে একটা মামলা দিছে, 1600 টাকার মামলা। আর যে মামলাটা হয়েছে ওইটা একেবারেই অকল্পনীয়। আমি বাড়ি যাওয়ার পরে আমার বাচ্চাকে যখন আমি প্রাইভেটে নিয়ে যাচ্ছিলাম, মানে প্রাইভেট থেকে আনতে যাচ্ছিলাম, সেই মুহূর্তে আমার বাজারের ভিতর থেকে হঠাৎ করে মোবাইল কোড বসায় হেলমেটের মামলা দিছে। বলেন, হেলমেটের যে মামলা, হেলমেটের কোনো মামলা যদি আমি হাই রোডে চালাইতাম তাহলে এখানে একটা মানে হয়তো যে হেলমেট ছাড়া আমি হাই রোডে চালাইছি। আমি কখনোই হেলমেট ছাড়া চালাই না। কখনোই হেলমেট ছাড়া চালাই না, কিন্তু আমার বাড়ির সামনে থেকে আমাকে পুলিশে মামলা দিয়ে 2500 টাকার মামলা। আবার দেখ, কিছু করার নাই। আর ভিডিও করার মূল উদ্দেশ্যটা হলো আমি যে এই লং জার্নি, প্রায় 3 ঘন্টার একটা জার্নি করতেছি, এই জার্নিটা আমি মানে যদি আমি ভিডিওটা না করি তাহলে আপনাদের সাথেও কথা বলা হবে না, আর আমার একা মানে দম আটকে আসে একেবারে 3টে ঘন্টা একবারে কথা না বলে থাকা। তো সেই জন্য আর কি ভিডিওটা করা। আমি আবার একটু সাইড করে কোথাও দাঁড়াবো, কারণ আমার হেলমেটের আমি যে হুকটা ওটা আমি লাগাইনি, খুব মানে বাড়ি খাচ্ছে আর হলো শব্দ হচ্ছে। জানি না সাউন্ড কোয়ালিটি কীরকম, যে পরিমাণে যে স্পিডে চালাচ্ছে এই স্পিডে বাতাসের সাউন্ড, তবে হেলমেটের ভিতরে তো বাতাস না আসারই কথা। একেবারে নর্মাল একটা হেডফোন দিয়ে আমি এই করছি।
দেখেন বন্ধুরা, আপনাদের একটু ওভার স্পিড চালাই দেখাচ্ছি। এখন রাস্তা ফাঁকা আছে, সামনে তো ট্রাফিক নাই, ভয় মনে হচ্ছে তো। এই শব্দটা অনেক ঝামেলা হচ্ছে, তবে আমি কোথায় দাঁড়াবো? দাঁড়াই বামে কোথাও দাঁড়াই, হেলমেটটা ঠিক করে লাগাই তো। তো যাই হোক, আবার একটু দাঁড়াই। দেখেন কত সুন্দর একটা গেট। একেবারে ডাইরেক্ট ব্রেক করলাম। এখানে মনে হয় কোথাও খাওয়া, মানে কোনো অনুষ্ঠান আছে সম্ভবত। আমার কি কাজ ছিল? হেলমেটের ফিতে লাগানো কমপ্লিট। আবার যাই, কিন্তু বাতাস ঢুকছে তো কোথায় দিয়ে জানি। শরীরে বাতাস ঢুকলে বাইক চালায় মজা পাওয়া যাচ্ছে না। আর ভিডিওর মাঝখানেই বলি, পরবর্তীতে যাতে ভয়েস ওভার না দিয়ে বলা লাগে যে আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন আর কমেন্ট করতে তো ভুলবেনই না, ঠিক আছে? এই মোটো ব্লগ আমি কখনো করিনি, আগে একটা ভিডিও আপলোড করছি, কোনো ভিউজ হয় নাই। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। আর বলার মানে অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটার মধ্যে দেখেন, ফরিদপুর 75, বরিশাল 138, খুলনা 149। আমার ফরিদপুর তো যাবো না, ফরিদপুরের ভিতরেই আমি, কিন্তু ফরিদপুর তো যাচ্ছি না। যাই হোক, আমি পদ্মা সেতু পর্যন্ত আপনাদের ভিডিও করে দেখাবো। দেখেন রাস্তার সাইড দিয়ে যে কত সুন্দর, রাস্তার সাইড দিয়ে যে কত সুন্দর ভিউ। এই হাই রোডে যদি পিছনে একদম ক্লিয়ার নিয়ে চালান যায় তো, তাহলে মনে করেন যে সবচেয়ে একটা বেটার ফিল করা যাচ্ছে। কারণ বাইক একবারে হালকা মনে হচ্ছে, এমনি ওজন গাড়ি, ওজন বাইক, তারপরে হালকা মনে হচ্ছে। অলরেডি 15 মিনিটের ভিডিও হয়ে গেছে। পদ্মা সেতু যাইতে কত সময় লাগে দেখি। অনেক বড় একটা ব্রিজ। ভিডিওটা যখন করতেছি এই মুহূর্তে আজকে হলো 25 তারিখ। কারণ হলো ভিডিও এডিটিং করতে হবে, তারপর আবার আপলোড করতে হবে, অনেক সময়। কারণ এই মুহূর্তে আমার অতটা সময় নেই। হ্যাঁ, ভিডিও করার মুহূর্তে ফোন আসছে।
98, পুরো 100-তে উঠেছে। 102, 100 করে সামান্য 103, 60, 160 সিসির বাইক 102 পাশে ওঠে, বুঝলাম না তাহলে এর গতি কখন বাড়বে। এই পদ্মা সেতুর টোল প্লাজায় প্রায় চলে আসছি। এখন টোল প্লাজায় গিয়ে টোলটা দিয়ে তারপরে টোল প্লাজায় এত সময় দাঁড়ানোটা খুবই দুঃখজনক। দেখেন সাইডে কি কাজ করতেছে। দেখেন রাস্তায় উল্টে পাল্টা গাড়ি চলে, কি যে একটা অবস্থা করে। এখানে অনেকে দাঁড়ায় থাকে, কিন্তু বাট আমি দাঁড়াবো না, কারণ আমার এই রাস্তায় দাঁড়ানোটা ভালো লাগে না। কত সুন্দর সুন্দর বাইক আছে। যাই হোক, আমারটাও কম ভালো না, আমারটাও কম না, টাকা দিয়ে কিনছি না মোটরসাইকেলে। জায়গাটা তো সবাই হয়তো পরিচিত জায়গা, কারণ এখানে তো সবাই আসে। এখান দিয়ে বাইকার যারাই বাইকার তারাই এখান দিয়ে আসে। তো বরাবরের মতো আমি চলে আসলাম। এখন টোল দেওয়ার ভিডিও আজকে দেখাবো। এ বাবা, একটু গতি বেশি হয়ে গেছে। তো দেখেন টোলেও সিরিয়াল আছে। এখন 3-4 নম্বরে সিরিয়াল আছে। আগে মনে করতাম যে আমি আগে মনে করতাম যে এই রে বাবা, টবের থেকে বের করাই তো ঝামেলা। চেন গেছে আইটকে, এরম চেন আইটকে গেছে। একটু ভাই একটু দেখেন না, এটা একটু খুলে দেন না একটু যদি দইরে। হ্যাঁ, আরেকটা আছে। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হ্যাঁ, কি কাপড় ঢুকে গেছে না? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই তো একটা অভিজ্ঞতা, মানে চেনের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, ওইটা পরে ওইখান থেকে নক দিয়ে আবার যখন ভাঙা টোল প্লাজা যাব, তো আমি সাইড দিয়ে যাওয়া লাগলো। রাস্তার মাঝে দাঁড়ায় আছে একটা লোক। আমি কখনোই অবৈধ রাস্তা ব্যবহার করি না, বাট দেখেন সামনে সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু, যে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমি এতক্ষণ অপেক্ষা করে রাখছিলাম। এমনিতে আপনারা সবাই দেখছেন, মানে আমার ভিডিওতে পদ্মা সেতু দেখানোর জন্য, ঠিক আছে। এমনিতে আপনারা যারা যারা বর্তমান প্রজন্মের মানুষ, তারা তো সবাই পদ্মা সেতু দেখছেন। আমার ভিডিওতে আমি এই প্রথম পুরো পদ্মা সেতুর ভিডিওটা দেখাবো।
এখান থেকে রিল করব, ভিডিও বানাবো। এখান থেকে শর্ট ভিডিও বানাবো। এই যে কি অবস্থা, মাটির উপরে চালাইয়ে যাবো, একটু জোরে জোরে চালাচ্ছি। আমি কিন্তু লেন ছাড়া চালাই না, কারণ আমি রং চালাই না, একটু গতি বাড়াইছি, বাট রং আমি চালানোর ভিতরে নাই। তো অভিজ্ঞতাটা কেমন হলো, পদ্মা সেতুর টোল প্লাজায় আসে, মানে টোল দিতে গিয়ে দেখি যে কাঠের পকেটের চেন আটকে গেছে। এখন পিছনের বাইক তো সিরিয়াল ধরে আছে, তারা তো নিশ্চিত বিরক্ত হয়ে যাবে। তারপরে পাশের এক সিকিউরিটি ভাই যারা ওইখানে নিরাপত্তা কর্মী, তাদের বললাম ভাই একটু চেনটা খুলে টাকাটা বের করে দেন। তারপরে এক ভাই অল্প কিছু চেন খুললে তারপরে টাকাটা বের করে দিচ্ছে। এখন কথা হলো যে সব জায়গায় মানুষ উপকারী, মানে উপকার করার জন্য মানুষ আছে, তবে নিজের ব্যবহারের উপর ডিপেন্ড করে যে আপনি উপকার পাবেন কিনা। ঠিক আছে, আজকে মানে সিচুয়েশনটা এমন হয়েছে, আমার অফিস থেকে হলো সিলেটে পিকনিকে যাওয়ার আয়োজন ছিল। আমি সব কিছু পেয়েছিলাম, আনফর্চুনেটলি যাওয়া হলো না এই কারণে যে কারণ ভাই আমার মারা গেছে। এখন তো আর আনন্দ ফুর্তি করতে করার সময় না, আর এটা করা সম্ভব না। তো সব কিছু অফিসের বসকে বললাম, অফিসের বসে সব কিছু ম্যানেজ করে অফিসে ক্যান্সেল করাইলাম। ক্যান্সেল করে তারপরে আবার গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখেন প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা, রাস্তায় এখনো পর্যন্ত কুয়াশা কাটে না। এখন বাজে হলো 12:22। পদ্মা সেতুর পুরোটা দেখা যায় না, যে পুরোটা একবারে দেখাবো এরকম কোনো পরিস্থিতি নেই। আমি অফিস থেকে বের হয়েছি 11টার সময়। তো অনেকেই বলছে বাড়িতে যেতে পারবে না রাস্তাঘাটের যে অবস্থা, কিন্তু আমি যেটা ভাবছি সেটা কিছুই না। ঢাকা থেকে বের হইতে লাগতো আমার মাত্র 20 মিনিট 25 মিনিট। মগবাজার ড্রাইভারে উঠছি, একদমে চলে আসছি। দেখেন সবাই ওভার স্পিড চালায়। এখন রাস্তার সাথে তাল মিলিয়ে যদি থাকতে হয়, রাস্তার সাথে তাল মিলিয়ে থাকতে হলেই আমার হাই স্পিডে রাখতে হবে। যাই হোক, তাল মানে যুগের সাথে এটা মানে জানি যে মানে বুঝতে পারছি যে মানে বেআইনি এই জিনিসটা করা। তো আমি একা যদি মানে আমার দেশের আইন আমার নিজের মানতে হবে, এটাই সর্বোপরি, কেউ জোর করে মানাবে না। যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে যে এই সমস্ত জিনিস আপনাদের মাঝে তুলে ধরে আবার পদ্মা সেতুতে বলি যে 100 কিলোমিটার গতি উঠবো, হ্যাঁ একটু উঠেছি, রিল্যাক্সে চালাই যাবে। কত সুন্দর আবহাওয়াটা সুন্দর। বাট ভিতর দিয়ে তাও মাথায় চলছে। কথা বলতে বলতে গলাটা শুকে যাচ্ছে। সকালে কিছুই খাওয়া হয় না, 2টা ডিম খাইছিল। যদি আপনাদের রেসপন্স ভালো পায়
তাহলে আমি গোপ্রো দিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ। এটা আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে। ইউটিউব থেকে ফেসবুক থেকে কি ইনকাম করলাম না করলাম ওইটা কথা না, বাট যদি আপনাদের রেসপন্স, আপনাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট পাই, তাহলে হলো গিয়ে গোপ্রো কিনবো অথবা ডিজিআই কিনবো। ডিজিআই অনেক দাম, গোপ্রো কিনতেও পারি যদি আপনারা সাপোর্ট করেন। ঠিক আছে, আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করে যে আমি কী দিয়ে ভিডিও করব ভবিষ্যতে। তো আশা করি আপনারা সাপোর্ট দেবেন এবং সাপোর্টকে পাশে থাকবেন। যাই হোক, পদ্মা সেতুর ভিডিও শেষ। এখন আর ভিডিও করবো না, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য এবং এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।